আজকের গল্প আজ শুভ দিন। কলমে শ্রী সরজিৎ ঘোষ। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলতেই তোরসা চমকে উঠল বাবাকে দেখে। কপালে ব্যান্ডেজ করা, তার উপর হাতেও ব্যান্ডেজ। অফিস থেকে ফিরে প্রতিদিনের মতো সন্ধ্যের পর বাইরে বেরোয় তোসরার বাবা। 9টার মধ্যেই বাড়ি চলে আসেন রোজ। অথচ আজ বাবাকে এই অবস্থায় বাড়ি ফিরতে দেখে তোসরা চমকে গিয়ে চিৎকার করে ওঠে। তোসরার চিৎকারে তোসরার মা সুতপা দেবী দৌড়ে আসেন ভিতর থেকে। সুতপা দেবী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করেন, এ কি, এসব কি করে হলো? কি হয়েছে তোমার? ক্ষীণ গলায় দীপঙ্করবাবু মৃদু স্বরে উত্তর দিলেন, ভিতরে চলো, সব বলছি। তারপর পিছনে তাকিয়ে বলেন, রাজ, তুমিও ভিতরে এসো। রাজ নামটা শুনে একটু চমকে ওঠে তোসরা। গেটের বাইরে থেকেই অসম্মানিত প্রকাশ করে রাজ তখন বলে, না না কাকু, ঠিক আছে, ভিতরে যাব না। ওষুধগুলো ঠিকমতো খেও, 2-3 দিন একটু ব্যথা থাকবে, চিন্তা করার দরকার নেই, ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। দীপঙ্করবাবু ঘরে ঢুকতে গিয়েও একটু পিছিয়ে এলেন আবার। তা বললে হয়? তুমি ভিতরে এসো বাবা। রাজকে বাড়ির ভিতরে এমন যত্ন করে ডাকছে শুনে তোরসা আর তোরসার মা দুজনই অবাক হয়ে বাইরে তাকিয়ে দেখে ওদের পাড়ার ছেলে রাজ। কিন্তু রাজ কেন? রাজকে নিয়েই তো বড় অশান্তি বাড়িতে। বছর 1.5 হলো রাজের সাথে তোরসার কোনো রকম সম্পর্ক নেই। দীপঙ্করবাবু তোরসাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন রাজের সাথে কোনো দিন যেন কথা না বলে, এবং সেই সঙ্গে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন রাজের সাথে কথা বললে দীপঙ্করবাবু নিজেই বাড়ি ছেড়ে চলে যাবেন। আগের দিন পর্যন্ত রাজের নাম শুনলে যে মানুষটা তেলে বেগুনে জ্বলে উঠত, সেই মানুষটা নিজেই কিনা রাজকে বাড়িতে ডাকছে। রাজ ভিতরে আসতে চাইছে না দেখে দীপঙ্করবাবু তোরসাকে বলেন, তোরসা মা, রাজকে ভিতরে আসতে বল। তুই বললে হয়তো ও না করবে না। আজ ও না থাকলে। কথাটা বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়েন দীপঙ্করবাবু। বাবার মুখে রাজের প্রশংসা শুনে তোরসা সত্যি অবাক হয়। রাজকে কখনোই পছন্দ করতেন না দীপঙ্করবাবু। দীপঙ্করবাবুর কাছে রাজের একটাই পরিচয়, রাজ রকে বসা বকাটে ছেলে। সেই বকাটে ছেলেটাই আজ বাড়ির ভিতরে আসার ছাড়পত্র পেয়েছে। এটা ঠিক মতো বুঝে উঠতে পারছিলাম না। অথচ একটা সময় রাজের সাথে তোরসার খুব ভালো একটা সম্পর্ক ছিল। পাড়ার অনেকেই তোরসাকে বলতো, তোর মতো মেয়ে পাড়ার বকাটের সাথে কিভাবে মিশতে পারে? শুধু কি পাড়ার লোক, তোরসার বন্ধুরাও বলতো, তোর রুচি এতটা নিচু, অমন একটা ছেলের সাথে তুই পটে গেলি। এমন কথা শুনেও তোরসা কখনোই জবাব দেয়নি। সব কথার জবাব দিতে নেই, জবাব না দেওয়াটাও যে
এক প্রকার জবাব। তোষা শুধু হাসত এসব কথা শুনে। ঘটনাটা ঘটল সেদিন। তোষা রাজের সাথে গল্প করতে করতে হেঁটে বাড়ির দিকে আসছিল। সেটা দীপঙ্করবাবুর চোখে পড়ে। পাড়াতে কে একজন দীপঙ্করবাবুকে আগেও বলেছিলেন, মেয়েকে ওই লোফারটার সাথে মিশতে দিও না। সেদিন দীপঙ্করবাবু আর নিজেকে সামলাতে পারেননি। রাজের সাথে তোষা কথাবার্তা বলুক এটা কিছুতেই মেনে নিতে পারতেন না দীপঙ্করবাবু। তোষা বাড়ি ফিরতেই সব রাগ উগরে দিলেন দীপঙ্করবাবু। প্রচণ্ড ঝামেলা হয় রাজকে নিয়ে। তোষাকে ডেকে দীপঙ্করবাবু বলে দিলেন, ওই রকে বসা ছেলেটার সাথে যে কথা বলিস, ওই ছেলেটা কি তোর যোগ্য? আমার মান সম্মানটা ধুলোয় মিশিয়ে দিলি। উত্তরে তোষা বলেছিল, বাবা, ও খুব ভালো ছেলে, ওর সাথে খুব ভালো সম্পর্ক আমার। ওর সাথে সম্পর্ক রাখলে আমার সাথে কোনো সম্পর্ক নেই তোর। তাছাড়া ছেলেটিকে দেখেছিস ভালো করে? চুলে কালার করা, হাতে বালা, ছেঁড়া ফাটা জিন্স, এগুলো কারা পরে বলতো? কদিন পর তো এরাই এক একটা গুন্ডা তৈরি হবে। ঠিক করে নিস কি চাস তুই। আমার মেয়ে হয়ে এমন একটা ফালতু ছেলের সাথে সম্পর্ক রাখবি, আমি বাবা হয়ে মানতে পারবো না। তারপর থেকে তোষা রাজের সাথে কথা বলা বন্ধ করে দেয়। অথচ আজ সেই লোফার ছেলেটা। যাই হোক, সে ভাবনা না ভেবেই তোষা রাজকে বাড়ির ভিতরে আসতে বলে। রাজ আর না করতে পারে না। রাজ বাড়ির ভিতরে এসে বসে, কিন্তু মাথায় ব্যান্ডেজ আর হাতে ব্যান্ডেজ এই অবস্থা দেখে তোষা আর তোষার মা সুতপা দেবী টেনশন করছেন। তখন কিভাবে এই অবস্থা হলো এটা জিজ্ঞাসা করতেই দীপঙ্করবাবু বলেন, আজ এটিএমে যাব বলেই বাড়ি থেকে বেরিয়ে সোজা এটিএমে যাই। টাকা তুলেই বাড়ি চলে আসব এটাই ভেবেছি। এটিএম থেকে টাকা তুলে বাইরে বেরিয়ে এসেছি। কেন জানি না শরীরটা ঝিমঝিম করে মাথা ঘুরে গিয়ে রাস্তায় পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। আজ রাজ না থাকলে। কথাটা শেষ করতে না দিয়েই রাজ বলল, না কাকু, ওরকম বলবেন না। তুমি তো আমার বাবার মতোই, তাই ওটুকু করতেই হয়। জানো কাকিমা, আমি দূর থেকে দেখতে পাচ্ছি কাকু হঠাৎ করে পড়ে গেলেন। তৎক্ষণাৎ ছুটে এসে কাকুকে তুলি। তখন কাকু সেন্সলেস হয়ে গেছেন। খানিকটা দূরে পড়ে আছে কাকুর মানি ব্যাগটা। ওটা নিজের কাছে রেখে সঙ্গে সঙ্গে গাড়ি ডেকে ডক্টর সৌরভ ব্যানার্জির কাছে নিয়ে চলে যাই। উনি কাকুকে দেখে ওষুধ দিয়েছেন, বলেছেন সেরকম ভয়ের কিছু নেই। কাকিমা, প্রেসক্রিপশনটা রাখো, দিতেই ভুলে গেছিলাম। প্রেসক্রিপশনটা সুতপা দেবীর হাতে ধরিয়ে দেয় রাজ। সুতপা দেবী বলেন, অনেক বড় উপকার করলে বাবা, ভগবান তোমাকে ভালো রাখুন এই প্রার্থনা করি। দীপঙ্করবাবু বলেন, রাজের মতো সৎ ছেলে হয় না জানো। রাজের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে সব কটা টাকা চলে যেত। রাজ সেটা সযত্নে রক্ষা করেছে।
এই বাজারে নির্লোভ মানুষ আর কোথায়? সব কথা শোনার পর তোষা বলে, এই পৃথিবীতে আজও কিছু ভালো মানুষ থাকে বাবা। এখনো অনেক ভালো মানুষ আছেন। আমরা হয়তো চিনতে পারি না, আমরা ভুল ভাবতে থাকি। এমন ঘটনা না ঘটলে তুমি হয়তো কোনো দিনও চিনতে পারতে না। তবে আমি খুব ভালো করেই চিনেছিলাম। আজ বলতে একটুও সংকোচ নেই আমার। আমাদের পাড়াতে রাজদাদার মতো ছেলেই হয় না। রাজদাদা আমাকে বোন বলে ডাকে। যেদিন রাজদাদার সাথে গল্প করতে করতে ফিরছিলাম, তুমি চোখের দেখা দেখে খারাপটাই ভেবে নিয়েছিলে। তোমাকে যখন বললাম ওর সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, তুমি সেটা অন্যভাবে মানে করে নিয়েছিলে। রাজদাদা সেদিন আমাকে বলছিল, তোষা, আমার তো কোনো বোন নেই, তুই আমাকে দাদা বলে ডাকবি? একটাই দুঃখ রে আমার, ভাইফোঁটার দিনটা সবাই যখন কপালে ফোঁটা নিয়ে ঘুরে বেড়ায়, সেদিন আমার কপালটা ফাঁকা থাকে। জানিস, আমার কপালটাই খারাপ। যদি তুই আমার বোন হয়ে যাস, আমার কপাল ফিরে যাবে, আর কোনো কষ্ট থাকবে না। হয়তো রাজদাদার সাথে এখন কথা বলি না বলে রাজদাদা অনেক কষ্ট পেয়েছে। রাজদাদা, তুমি কিন্তু এই বোনটাকে পারলে ক্ষমা করে দিও। রাজের চোখের কোণটা তখন চিকচিক করছে। নিজেকে সামলে নিয়ে বলে, ধুর পাগলি, তুই যদি কথা নাও বলিস, তবুও তুই আমার বোন। ক্ষমা করার কথা একদম বলবি না। বোনের জায়গাটা দাদার অন্তরে। এই বুকে যাকে একবার বোন বলে জায়গা দিয়েছি, তাকে আর সরাই কি করে? এমন কথা শুনে দীপঙ্করবাবু কী যে বলবেন ভেবে পাচ্ছিলেন না। একটা অপরাধবোধ কাজ করছিল। দূর থেকে মানুষকে দেখে যে বিচার চলে না, সেটা আর বুঝতে বাকি থাকে না। চুলে কালার করা, হাতে বালা, রং চটা ছেঁড়া ফাটা জিন্সের আড়ালেও লুকিয়ে থাকে মানুষের মনুষ্যত্ব, ভালোবাসা আর একটা যত্নবান স্নেহশীল মন। তখন ভিতরে ভিতরে সে বয়ে বেড়ায় একটা মধুর সম্পর্ক। একটা ছেলে আর একটা মেয়ে কথা বলছে মানেই তারা সবসময় প্রেমিক প্রেমিকা নয়। হতে পারে ভাই বোন, হতে পারে ভালো বন্ধু। মনের মধ্যে আগেই খারাপটা চলে আসে। চিন্তা ভাবনার পরিবর্তন হওয়া ভীষণ প্রয়োজন। একটা অপরাধী মন দীপঙ্কর বাবুকে কিছুতেই স্থির থাকতে দিচ্ছিল না। তোষাকে বলেন, তুই আমাকে আগে বলিসনি কেন? আসলে ভুলটা তোর নয়, আমারই ভুল। তোষা, তোর দাদাকে বলে দে প্রতি বছর ভাইফোঁটার দিন যেন তোর থেকেই ফোঁটা নিতে ভুলে না যায়। ভুল তো মানুষ মাত্রই হয়, আমিও না হয় একটা ভুল করেছি। এক অকপট স্বীকারোক্তি দীপঙ্করবাবুকে সব ক্ষমার ঊর্ধ্বে তুলে দেয়। বুঝতে পারেন, অপরকে আপন করার মধ্যেও আলাদা একটা আনন্দ আছে। রাজের চোখে তখন সত্যি সত্যি জল। নিজেকে আড়াল করার চেষ্টা করছে।
তবুও নিজেকে সংবরণ করে নিয়ে মুখে মৃদু হাসি রেখে রাজ বলে, কাকু, তুমি এত বড় একটা জায়গা দিলে। আমার মতো সাধারণ একটা ছেলে আজ সব থেকে বেশি খুশি। আমি সত্যি খুব ভাগ্যবান, যার এমন ভালো একটা বোন আছে। তার জীবনে কিসের অভাব? আজ থেকে যে আমার কপাল খুলে গেল। ততক্ষণে তোর্সার মা অর্থাৎ সুতপা দেবী প্লেট ভর্তি করে মিষ্টি সাজিয়ে নিয়ে চলে এসেছেন। আসনটা মেঝের ওপর পেতে দিয়ে বললেন, রাজ, এসো বাবা, এই আসনে বসো। মিষ্টির প্লেটটা এক ঝলক দেখে নিয়ে সুতপা দেবীর দিকে তাকিয়ে রাজ জিজ্ঞাসা করে, এত মিষ্টি কিসের জন্য কাকিমা? সুতপা দেবী হেসে বলেন, বারে, আজ তো ভাইফোঁটা। রাজ অবাক হয়ে যায়। আজ কেন ভাইফোঁটা হতে যাবে? বোন দাদার জন্য মঙ্গল কামনা করবে, এর জন্য নির্দিষ্ট কোনো দিন লাগে নাকি? তাছাড়া ভাইফোঁটা আসতে এখন অনেক দেরি। আজ যখন এমন একটা দিন ও পেয়েছে, তখন সে সুযোগ ছাড়বে কেন? তোর্সা, আর দেরি করিস না, যা ঠাকুর ঘর থেকে প্রদীপ আর শাঁখটা নিয়ে আয়। আজকে এমন শুভ দিনে মঙ্গল শঙ্খ বাজাতে হয়। তোর্সা প্রদীপ হাতে এসে দাঁড়ায়। দীপঙ্করবাবু বলেন, তোর্সা মা, তোর দাদাকে এবার একটু মিষ্টি মুখ করিয়ে দে। এই শুভ সম্পর্কের সূচনা মিষ্টি মুখেই হোক বরং। রাজ, আজ থেকে তুমি তোর্সার দাদাই নও, তুমি আমাদের আর এক সন্তান। এই গল্পটি আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। লিখেছেন শ্রী সরজিৎ ঘোষ। ওনাকে জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও প্রণাম। নমস্কার।